আমরা যদি ভারতকে দেখি, ভারত একটা ফাঁপানো বেলুন ছাড়া আর কিছুই না, যাকে দেখতে অনেক বড় মনে হয় কিন্তু ভিতর থেকে অনেক দুর্বল। আমাদের যে স্ট্র্যাটেজিক্যাল যে সম্পদগুলো আছে এবং আমাদের যে কৌশলগত যে ভূখণ্ডগুলো আছে, এগুলো যদি আমরা ইউটিলাইজ করি তাহলে আমরা ভারত ছাড়া আসলে চলতে সক্ষম হব। আমাদের যখন আবার সেই স্ট্রং পররাষ্ট্রনীতি এবং মোহাম্মদ বিন কাসিমের মতো স্ট্রং শাসক থাকবে, তখন এই ভারতকে আমরা আমাদের এই মুসলমান এবং বাংলাদেশের উপর যে নির্যাতন নিপীড়ন চালায় সেখান থেকে কিন্তু আমরা মুক্ত করতে পারবো। ভারত আমাদেরকে অনবরত হুমকি দিয়ে যাচ্ছে সে আমাদের দেশের কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম অঞ্চল দখল করে নেওয়ার, এবং বাংলাদেশের ইন্ডিয়ার যে হাই কমিশনার আছে সেখানে আসলে তার আক্রমণ করেছে, এবং ইসকনকে দিয়ে ভারত আমার ভাই আলিফকে আসলে জবাই করে হত্যা করেছে। বাংলাদেশের ভিতরে সে আসলে মসজিদ ভাঙচুর করেছে, এবং ইন্ডিয়াতে অনবরত সে কিন্তু আসলে মসজিদ ভাঙচুর করে যাচ্ছে, এবং সেখানে মুসলমানদের উপর তারা কিন্তু নির্যাতন করে যাচ্ছে। এবং দেখা যায় সেখানে আসলে যখন আমার কোনো মুসলিম ভাই গরু খায়, সেই গরু খাওয়ার অপরাধে তাকে কিন্তু আসলে পিটিয়ে হত্যা করা হয়। আমার কোনো মুসলিম বোন যখন আসলে বুরকা হিজাব করে, তাদের উপর কিন্তু আসলে গোবর নিক্ষেপ করে তাদের কিন্তু অপমানিত করা হয়, তাদের কিন্তু আসলে লাঞ্ছিত করা হয়। এই ভারত সম্প্রতি সময়ে সীমান্তে পাখির মতো গুলি করে কিন্তু আমাদের সন্তানদেরকে, আমাদের মা বোনদেরকে তারা কিন্তু আসলে হত্যা করেছে। আমাদের বোন সেই ফেলানি হত্যাকাণ্ডের কথা আমাদের নিশ্চয়ই মনে রেখেছে, যাকে হত্যা করে কিন্তু ভারত আসলে কাঁটাতারের বেড়াতালে দীর্ঘ সময় কিন্তু ঝুলিয়ে রেখেছিল, এবং সম্প্রতি বাঁধ খুলে দিয়ে ভয়াবহ বন্যা দিয়ে আমাদের এখানে ঘুমন্ত মানুষেরকে তারা আসলে নির্বিচারে হত্যা করেছে। তাহলে এই হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের মানুষের এবং মুসলমানের উপর তাদের ব্যবহার। এরকম অন্যায় অত্যাচার ব্যবহার হওয়ার পরেও কিভাবে ভারত বাংলাদেশের প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হতে পারে? বাংলাদেশের জনগণ কিন্তু আসলে ভারতকে শত্রু রাষ্ট্র হিসেবে মেনে নিয়েছে, কিন্তু আমাদের রাষ্ট্রযন্ত্র থেকে কিন্তু আসলে তাকে শত্রু রাষ্ট্র হিসেবে বলা হচ্ছে না। কেন? আমাদের মতজানু পররাষ্ট্রনীতির কারণে। আমাদের পররাষ্ট্রনীতি হচ্ছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এইরকম মতজানু পররাষ্ট্রনীতির জন্যই ভারত আমাদের উপর এরকম আধিপত্য বিস্তার করতে পারতেছে, এরকম জুলুম করতে পারতেছে। আমাদের রয়েছিল এক সময় স্ট্রং পররাষ্ট্রনীতি এবং স্ট্রং শাসক, যে শাসকের সময়ে ভারতের ইতিহাস ছিল পরাজয়ের ইতিহাস। আমি সেই মনে করতে চাই স্মরণকালের শ্রেষ্ঠ শাসক মোহাম্মদ বিন কাসিম 712 সালে মাত্র 17 বছর বয়সে ভারতের অত্যাচারী রাজা দাহিরকে পরাজয় করে সিন্ধু জয় করে অত্র অঞ্চল ইসলামের ছায়াতলে নিয়ে এসেছিল। আমাদের যখন আবার সেই স্ট্রং পররাষ্ট্রনীতি এবং মোহাম্মদ বিন কাসিমের মতো স্ট্রং শাসক থাকবে, তখন এই ভারতকে আমরা আমাদের এই মুসলমান এবং বাংলাদেশের উপর যে নির্যাতন নিপীড়ন চালায় সেখান থেকে কিন্তু আমরা মুক্ত করতে পারবো। আমরা দেখতে পেয়েছি যে আসলে বিগত কিছুদিন ধরে বাংলাদেশের শিক্ষার্থীরা কিংবা বাংলাদেশের সচেতন মহল মানে তাদের অবস্থান পরিষ্কার করেছে যে আসলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কেমন হওয়া উচিত, এবং তারা তাদের অবস্থান থেকে এটা বলে দিয়েছে যে আসলে বাংলাদেশের সাথে তারা আসলে কোনো ভারতের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ কোনো সম্পর্ক চায় না, বরং তাদের সাথে একমাত্র সম্পর্ক হওয়া উচিত শত্রুতাপূর্ণ সম্পর্ক। এবং আমরা যদি ভারতের কর্মকাণ্ডগুলো পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে ভারত আসলে বাংলাদেশের বন্ধু হওয়ার কোনো যোগ্যতা রাখে না। পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বাংলাদেশের সীমান্তে কীভাবে তারা আসলে নৃশংসভাবে আমাদের দেশের মানুষজনকে হত্যা করেছে, তো এগুলো আসলে পরিষ্কার যে আসলে ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনো রাখার যোগ্যতা রাখে না। ভারত যেহেতু আসলে একটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র এবং এখানকার একটা পরাশক্তির মতো, তাহলে তাদের সাথে আমরা এরকম একটা সম্পর্ক মেনটেন করে চলতে পারবো কিনা। এবং সবথেকে বড় যে ন্যারেটিভটা যে আসলে বাংলাদেশ ভারতের উপরে অনেকাংশে নির্ভরশীল, যে আমরা অনেক তাদের কাছ থেকে রপ্তানি করি, আমাদের চিকিৎসা সেবা নেওয়া লাগে। তো এরকম একটা অবস্থায় যে আসলে আমরা যদি চাই আমাদের যে স্ট্র্যাটেজিক্যাল যে ইয়াগুলো আছে, সম্পদগুলো আছে, এবং আমাদের যে কৌশলগত যে ভূখণ্ডগুলো আছে, এগুলো যদি আমরা ইউটিলাইজ করি তাহলে আমরা ভারত ছাড়া আসলে চলতে সক্ষম হব। এবং আমরা যদি দেখি যে আপনার ভারতের উপরে আমাদের আসলে নির্ভরশীলতার জায়গাগুলো কী কী, যে আসলে আমাদের কিছু কাঁচামরিচ আমদানি করতে হয়, পেঁয়াজ আমদানি করতে হয়, বা আমাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য আসলে তাদের কাছে যাইতে হয়। তো আমরা যদি চাই বা বাংলাদেশের সরকার যদি চায়, এটা যে কোনো সময় এটা পরিবর্তন করতে পারে। আমাদের যে ঢাকা ইউনিভার্সিটিতে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিস্ট্রি বা এগ্রিকালচার ইউনিভার্সিটি আছে, এগুলোকে যদি আমরা ক্যাপিটালাইজ করি বা এদেরকে যদি আমরা ইনভেস্ট করি, তাহলে হিউজ পরিমাণ একটা সেক্টর তৈরি হবে। এখানে আমরা আমাদের এইখানে হিউজ পরিমাণ ক্রপসগুলো উৎপাদন করতে পারবো, যেগুলো আসলে আমাদের তাদের থেকে যে মানে আমরা যে তাদের উপরে নির্ভরশীল, এটা বরং কাটিয়ে আমাদের আত্মনির্ভরশীল হতে শেখাবে। তাহলে আমরা যদি আমাদের স্ট্র্যাটেজিক্যাল এবং হচ্ছে যে কৌশলগত বিষয়গুলো যদি ইউটিলাইজ করি,
তো তখনই আসলে আমরা তাদের সাথে এই সম্পর্কটা মেনটেন করতে পারবো, অন্যথায় আসলে এটা হবে না। মানে ভারতের এই যে ভারতের আগ্রাসন গত 15 বছর থেকে যে ছিল, এইটাতে আমাদের দেশের শিক্ষার্থীরা, সাধারণ জনগণ কথা বলতে পারে নাই। বাট এখন যখন হাসিনা সরকারের পতন হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বুয়েট এবং বিভিন্ন প্রতিষ্ঠান, শিক্ষার্থীরা যে ভারতকে ঘৃণা করে, এটা কিন্তু হচ্ছে তারা তাদের বিভিন্ন কর্মকাণ্ডে কিন্তু প্রকাশ করেছে। কিন্তু আমরা যখনই ভারতের প্রতি আমাদের হচ্ছে হেট্রেড, আমাদের ঘৃণাটা হচ্ছে প্রকাশ করি, তখনই একটা গোষ্ঠী, ভারতের মদতপুষ্ট গোষ্ঠী, তারা আমাদেরকে দেখাইতে চায় যে ভারত অনেক বড় রাষ্ট্র, ভারত অনেক সমৃদ্ধ রাষ্ট্র, আমাদেরকে তাদের সাথে সম্প্রীতি করে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে, এরকম সমীহ করে চলতে হবে। কিন্তু আসলে আমি দেখি যে একটা রাষ্ট্র কি হচ্ছে ছোট হইলে অথবা বড়, এটার সাথে কি তার হচ্ছে সমৃদ্ধি নির্ভর করে। আপনি যদি দেখেন ব্রিটেনের কথা, ব্রিটেন হচ্ছে গিয়ে কি অনেক ছোট রাষ্ট্র, মাত্র 2,40,000 বর্গ কিলোমিটারের মতো জায়গা, কিন্তু এই ব্রিটেন ভারত উপমহাদেশ শাসন করেছে। এই ব্রিটেন তার থেকে কয়েক গুণ বেশি সাম্রাজ্য নিয়েছিল। তাহলে এটা কি তার ছোট হওয়ার সাথে সম্পর্ক, যে সে কতটুকু সমৃদ্ধ বা শক্তিশালী? আবার দেখেন কানাডার কথা, কানাডা অনেক বড় একটা রাষ্ট্র, কিন্তু তার থেকে ছোট রাষ্ট্র আমেরিকা হচ্ছে কানাডার উপর তার হচ্ছে আধিপত্য আছে। সেখানে কি কানাডা আমেরিকার উপর কি আধিপত্য তৈরি করেছে? তা না। সেম এজ আমরা যদি ভারতকে দেখি, ভারত একটা ফাঁপানো বেলুন ছাড়া আর কিছুই না, যাকে দেখতে অনেক বড় মনে হয় কিন্তু ভিতর থেকে অনেক দুর্বল। কারণ ভারতের বিভিন্ন অঙ্গরাজ্য তারা হচ্ছে নিজেরা আলাদা হইতে চায়। পাঞ্জাব থেকে শুরু করে এইদিকে 7 সিস্টার পর্যন্ত প্রত্যেকেই হচ্ছে কি নিজেদের মধ্যে হচ্ছে ডিভাইডেড। তাহলে এইরকম নিজেদের মধ্যে একটা ডিভাইডেড দুর্বল রাষ্ট্র আমাদেরকে হচ্ছে যদি ভয় দেখায়, তাই আমাদেরকে ভয় দেখায়, এটা আমাদের জন্য হচ্ছে লজ্জার। আমরা সবাই হচ্ছে আমাদের দেশের জনগণ ভারতের প্রশ্নে সবাই এক, সবাই হচ্ছে ভারতকে ঘৃণা করে, ভারতের আধিপত্য মেনে নিতে চায় না। তাইলে তারপরও এই যে একটা ফাঁপানো বেলুন আমাদেরকে যে ভয় দেখায়, এটার পিছনের মেইন রিজনটা কি? এটার পিছনের মেইন কারণটা হচ্ছে যে আমাদের পলিসিগুলো দুর্বল। যে এই ব্রিটিশ যেরকমভাবে ভারত থেকে শুরু করে তার থেকে কয়েকশো গুণ শক্তিশালী, কয়েকশো গুণ বড় সাম্রাজ্যকে শাসন করেছে, এটার পিছনে কারণ ছিল তার ফরেন পলিসি অথবা তার হচ্ছে এই বিভিন্ন ধরনের পলিসি। আমাদের এই দুর্বল পলিসির কারণে, যেটা শেখ হাসিনা গভর্নমেন্ট 15 বছর ধরে আমাদেরকে এই দুর্বল ফরেন পলিসির মাধ্যমে নিয়ে আসছিল, এইটার কারণেই হচ্ছে কি আমরা দুর্বল হয়ে আছি। তার মানে কি ভারত কোনো শক্তিশালী না, এদের বা এই দুর্বল রাষ্ট্র যেটা আমাদের উপর নির্ভরশীল, এরকম একটা রাষ্ট্র আমাদেরকে ভয় দেখায়। এবং এই একটা জুজুর ভয় একটা হচ্ছে ভারতের মদতপুষ্ট গোষ্ঠী আমাদের উপর তৈরি করে রাখতে চায়, যেন সবসময় আমরা ভারতের দাসত্ব মেনে নেই, ভারতকে হচ্ছে প্রভু হিসাবে হচ্ছে মেনে নেই।